আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের এবিসি। এবিসি বলতে আমরা বুঝি কোনো কিছুর প্রাথমিক জ্ঞান, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের প্রাথমিক জ্ঞান নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আজকের ক্লাসে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মুরাদ হোসেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। যারা এখনও সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বাটনে এখনই ক্লিক করে নাও। তো সাবস্ক্রাইব করার জন্য এই যে বাটনটি, এই বাটনে ক্লিক করবা, এরপরে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবা। ধন্যবাদ। তো মূলত আমরা যেভাবে ডেবিট ক্রেডিট শিখেছি তা কি, যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। এইটাই হলো একেবারে বেসিক জ্ঞান হিসাব বিজ্ঞানের। ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য এইটা একেবারে সর্বপ্রথম যে কোনো ক্লাসেই বলা হয়, যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। তো যা আসে ডেবিট, দেখো কি আসলো, প্রথম প্রশ্নটা হলো আমার কাছে কি আসলো। তো যা আসবে ডেবিট, কিন্তু সবসময় কি তোমার কাছে কিছু আসবে না বন্ধু? সবসময় তোমার কাছে কিছু আসবে না। তো যদি না আসে তখন তুমি আরেকটা প্রশ্ন করো যে কেন দিলাম, অর্থাৎ যা দিলাম কেন দিলাম, অথবা যা চলে গেল কেন চলে গেল। যদি তাও কোনো উত্তর না পাও, 3 নম্বর প্রশ্নটা করো যে কি বাবদ দিব, অর্থাৎ আমি যা দিব তা কি বাবদ দিব। একটি কথা মনে রাখবা যে হিসাব বিজ্ঞানে মনে রাখবে যে তুমি নিজেই প্রতিষ্ঠান, যা হয় প্রতিষ্ঠানের হবে। প্রতিষ্ঠানের লেনদেন আর ব্যক্তিগত লেনদেন কিন্তু এক না। আমরা যেই লেনদেন নিয়ে কাজ করব, অর্থাৎ ডেবিট ক্রেডিট করব, সব কিন্তু অবশ্যই প্রতিষ্ঠানের লেনদেন। যা চলে যাবে ক্রেডিট। তো এইখানেও 3টা প্রশ্ন আছে যে কি চলে গেল, যা চলে যাবে তা ক্রেডিট, ঠিক আছে, কিন্তু সবসময় তো কিছু চলে যায় না। তাহলে দ্বিতীয় প্রশ্ন, যদি কোনো কিছু তোমার কাছ থেকে চলে না যায়, দেন তোমাকে দ্বিতীয় প্রশ্নটা করতে হবে যে প্রশ্নটা কাকে করবা, আসলে প্রশ্নটা লেনদেনকেই করবা যে কেন চলে গেল বা কি চলে গেল। আর দ্বিতীয় প্রশ্নটা হলো কেন আসলো, অর্থাৎ যা আসলো তোমার কাছে বা প্রতিষ্ঠানে কেন আসলো। আর 3 নম্বর প্রশ্নটা হলো যে কি জন্য দিতে হবে, অর্থাৎ অনেক সময় প্রথম প্রশ্নের উত্তর পাবা না, দেন দ্বিতীয় প্রশ্নের উত্তর পাবা না, তখন তোমাকে আসলে প্রশ্নটা করতে হবে 3 নম্বর প্রশ্নটা, সেটা হলো কি জন্য দিতে হবে, যা দিতে হবে কি জন্য দিতে হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাই। তো উদাহরণ 1, অর্থাৎ 1 নম্বরে আমরা ডেবিট কিভাবে নির্ণয় করব। কম্পিউটার ক্রয় 53,000 টাকা। এখানে প্রথম প্রশ্নটা হলো কি আসলো। দেখো 1 নম্বর প্রশ্ন আমাদের এখানে ছিল কি আসলো, তো আমরা প্রশ্ন করলাম এই লেনদেনটাকে কি আসলো। উত্তর কম্পিউটার। তো কম্পিউটার যে আসলো, এই যে কম্পিউটার, এই কম্পিউটারটার হিসাবের নাম আসলে কি। তো কম্পিউটারটা আমরা কোন হিসাবে লিপিবদ্ধ করব। দেখো কম্পিউটারের হিসাবটা হলো অফিস সরঞ্জাম। তো এই যে অফিস সরঞ্জাম হিসাব কি হবে, তাহলে আমার কাছে তো অফিস সরঞ্জাম আসলো, তাহলে অফিস সরঞ্জাম ডেবিট, যা আসবে ডেবিট। সো আমার কাছে যেহেতু অফিস সরঞ্জাম আসছে, অফিস সরঞ্জাম হিসাবটা ডেবিট। তারপরের উদাহরণ, বেতন প্রদান 15,000 টাকা। বেতন প্রদান 15,000 টাকা, কি আসলো। প্রশ্ন 1, কি আসলো। তোমরা কি উত্তর পাচ্ছ? আসলে আমাদের কাছে কিছুই আসে নাই। তো কি আসলো, কিছুই আসে নাই। তাহলে কি আমার অবশ্যই এই যে 2 নম্বর প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্নটা করতে হবে। 2 নম্বর প্রশ্নটা কি, কেন দিলাম। তো এই যে টাকা দিলাম, নগদ টাকা আমরা দিলাম, এটা কেন দিলাম, বেতন দিলাম। তো এই যে বেতন দিলাম, এই বেতন যে দিলাম, এই বেতন দিলাম, এটার হিসাবটার নাম কি হবে, অর্থাৎ হিসাব খাতটা কি হবে। তো এইটার হিসাব খাত কি হবে, বেতন হিসাব। তাহলে কেন দিলাম, ডেবিট, তাহলে বেতন হিসাব ডেবিট। তারপরে 3 নাম্বারটা
বকেয়া বেতন 12,000 টাকা। বকেয়া বেতন কি 12,000 টাকা। তাহলে এখানে 1 নম্বর প্রশ্ন কি আসলো? উত্তর আছে? নাই, কিছুই আসে নাই। 2 নম্বর প্রশ্ন কেন দিলাম? আমরা তো বেতন বাবদ কর্মচারী আমাদের কাছে পাবে, বকেয়া হয়ে গেছে, তার মানে কি আমরা এখনো দেই নাই। তাহলে কি কেন দিলাম? আমরা কি কিছু দিয়েছি? না, কিছুই দেই নাই। তাহলে 3 নম্বর প্রশ্ন কি বাবদ দিব? এই যে বেতনের টাকাটা যেহেতু বকেয়া হয়েছে, সেহেতু কি আমরা ইন ফিউচারে দিব, ভবিষ্যতে দিব? তাহলে দেই নাই তো। তাহলে 3 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, কি বাবদ দিব? উত্তর কি চলে আসলো তোমার কাছে? বেতন বাবদ দিব। ক্লিয়ার ব্যাপারটা? 3 নম্বর প্রশ্ন বেতন বাবদ দিব। তাহলে এই যে বেতন বাবদ দিব, এই বেতন বাবদ এটার হিসাব খাতের নাম কি? বেতন হিসাব। তো বেতন হিসাব কি হবে? ডেবিট। তো আশা করি ডেবিট নির্ণয়ের যে 3টা প্রশ্ন কিভাবে করতে হবে তোমরা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখন চলে যাব এখন ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হবে। তার আগে দেখো আবার আমরা একটু সামারিটা একটু দেখে আসি যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য যা আসবে ডেবিট। তাহলে প্রথম প্রশ্ন কি আসলো? দ্বিতীয় প্রশ্ন কি কেন দিলাম? এখন কেন দিলামের সাথে অর্থাৎ যা দিলাম কেন দিলাম। 3 নম্বর প্রশ্ন কি বাবদ দিব। তো কি বাবদ দিব মানে কি যা দিব কি বাবদ দিব। আচ্ছা, তারপরে ক্রেডিটে চলে যাই আমরা, যা চলে যাবে ক্রেডিট। তো এখানে কি চলে গেল? ক্রেডিট। 2 নম্বর প্রশ্ন কেন আসলো, অর্থাৎ যা আসলো কেন আসলো, আমাদের কাছে কেন আসলো ক্রেডিট। যদি তাও উত্তর না পাই কি জন্য দিতে হবে, অর্থাৎ যা দিতে হবে কি জন্য দিতে হবে। তো এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন একটু মনে রাখবে। যদি এই 3টা প্রশ্নের সঠিকভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই ডেবিট ক্রেডিট তুমি সহজে নির্ণয় করতে পারবে। তাহলে চলো যে আমরা ক্রেডিট নির্ণয়ের জন্য যে 3টা প্রশ্ন এটা উদাহরণ মাধ্যমে একটু দেখে নেই। উদাহরণ কম্পিউটার ক্রয়, এটা আমরা একটু আগের এক্সাম্পলে দেখেছি ডেবিট কিভাবে নির্ণয় করতে হয়। তো এখন আমরা দেখব যে এখান থেকে ক্রেডিটটা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? কি চলে গেল। তো তোমরা দেখো যে এখানে আমার কি চলে গেল। আমি কম্পিউটার ক্রয় করছি অবশ্যই নগদে, যেহেতু বাকির কথাটা নাই। তাহলে এখানে কি আমার নগদ অর্থ চলে গেল। এই যে নগদ অর্থ, এই নগদ অর্থের হিসাব খাতের নাম কি? নগদ অর্থের হিসাব খাতের নাম হলো নগদান হিসাব। তাহলে কি যা চলে গেল ক্রেডিট, তাহলে আমার নগদ অর্থ চলে গেল, তার মানে কি নগদান হিসাব ক্রেডিট। তো আশা করি 1 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা পেয়েছো। এখন চলে যাই আমরা উদাহরণ 2-এ। তো উদাহরণ 2-এ হলো দেনাদারের কাছ থেকে 13,000 টাকা পাওয়া গেল। কি পাওয়া গেল? দেনাদারের কাছ থেকে নগদ 13,000 টাকা পাওয়া গেল। তো এইখানে প্রথম প্রশ্ন কি চলে গেল। তো আমাদের কাছ থেকে কি কিছু চলে গেল? আমরা দেনাদারের কাছ থেকে টাকা পাইছি, বিনিময়ে তো আমরা এখন কিছু দেই নাই, তাহলে কিছুই চলে যায় নাই। খেয়াল করো ব্যাপারটা, কি চলে গেল? আমার কাছ থেকে কোনো কিছু চলে যায় নাই। তাহলে কি আমার অবশ্যই কি 2 নম্বর প্রশ্নে চলে যেতে হবে। তো 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই যে কেন আসলো। উত্তর হলো যে পূর্বে আমরা যে টাকা পাইতাম, অর্থাৎ পূর্বে পাওনা অর্থ আদায়, তাই না? পূর্বে পাওনা অর্থ আদায়, আমরা কেন দেনাদারের কাছ থেকে টাকা পাইলাম, কেন আসলো আমার কাছে টাকাটা? পূর্বে পাওনা অর্থ। তো পূর্বে যে পাওনা অর্থ, এই পূর্বে পাওনা অর্থের হিসাব খাতের নাম কি? যাদের কাছে আমরা টাকা পাই পূর্বে পাবো তাদের নাম হলো, কমন নাম হলো দেনাদার। তো এই দেনাদারের হিসাব খাতের নাম হলো দেনাদার হিসাব। তাহলে এখানে কি দেনাদার হিসাব ক্রেডিট, কেন আসলো? দেনাদার হিসাব। তাহলে কেন আসলো উত্তরটা পাইলেই সাথে সাথে কি সেটা ক্রেডিট। তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। বকেয়া বেতন 12,000 টাকা। তো বকেয়া বেতন 12,000 টাকা, আমাদের প্রথম প্রশ্ন কি চলে গেল? দেখো কিছুই চলে যায় নাই। তাহলে দ্বিতীয় প্রশ্ন কেন আসলো? বকেয়া বেতন, আমরা এখন তো টাকা দেই নাই, ভবিষ্যতে টাকা দিব, বেতনটা কখন দিব? ভবিষ্যতে দিব, সো কিছুই আসে নাই। তারপরে 3 নম্বর প্রশ্ন কি জন্য দিতে হবে? তো ভবিষ্যতে যে আমরা টাকা দিব কি জন্য দিব? বকেয়া বেতন বাবদ দিব, তাই না? তাহলে বকেয়া বেতন বাবদ দিব। এই যে বকেয়া বেতন বাবদ, এই বকেয়া বেতনের হিসাব খাতের নাম কি?
বকেয়া বেতন হিসাব। তাহলে বকেয়া বেতন হিসাব কি হবে? ক্রেডিট। আশা করি এই 3টা এক্সাম্পলের মাধ্যমে তোমরা ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হবে তাও বুঝতে পারছো। তাহলে আমরা আর মাত্র 2টা উদাহরণ দেখব। তাহলে এর পরের উদাহরণ আমরা একটু দেখি যে বাকিতে 5,000 টাকার পণ্য ক্রয়। তো বাকিতে যে আমরা 5,000 টাকার পণ্য ক্রয় করলাম, তাহলে ডেবিট খাত বের করার জন্য আমার প্রথম প্রশ্ন হলো কি আসলো। তাহলে আমি পণ্য ক্রয় করছি, আমার কাছে কি আসলো? পণ্য। তাহলে এই যে পণ্যর নামে কি কোনো হিসাব লেখা যাবে? তো দেখো একটু, পণ্য নামে কোনো হিসাব হয় না, কখনো পণ্য নামে কোনো হিসাব লিখবা না, মাল নামে কোনো হিসাব লিখবা না। তাহলে পণ্য নামে যদি তুমি কোনো হিসাব লিখতেই চাও, খেয়াল করো ব্যাপারটা, যে পণ্য নামে কোনো হিসাব যদি তুমি লিখতে চাও তাহলে লিখতে হবে কি, হয় ক্রয় হিসাব অথবা বিক্রয় হিসাব, দুইটার একটা। যেহেতু আমি এখানে ক্রয় করছি তাহলে এখানে কি আসবে? হ্যাঁ, ক্রয় হিসাব। তাহলে ক্রয় হিসাব কি আসবে? ডেবিট। তাহলে ডেবিটের এটা আমরা পেয়ে গেলাম। তো এখন ক্রেডিটের জন্য আমার কি করতে হবে? প্রথম প্রশ্ন ছিল আমাদের কি চলে গেল। তাহলে এখান থেকে কি চলে গেল? আমার কাছ থেকে কি কিছু চলে গেছে? আমি বাকিতে পণ্য ক্রয় করছি, টাকা পয়সা কিছুই দেই নাই। কখন দিব? ভবিষ্যতে দিব। তাহলে কি চলে গেল? কিছুই চলে যায় নাই। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি ছিল আমার? কেন আসলো? খেয়াল করো, আমার কাছে যে পণ্যটা আসছে, এই যে পণ্য ক্রয় করছি, পণ্যটা আসছে, এই পণ্যটা কেন আসছে? আমি বাকিতে ক্রয় করছি, এই জন্যই তো পণ্যটা আসছে। তো বাকিতে ক্রয়ের সাথে সম্পর্কটা কার? বাকিতে ক্রয়ের সাথে সম্পর্ক কার? বাকিতে ক্রয়ের সাথে সম্পর্ক পাওনাদার। এখানে হিসাব কার্ডটার নাম কি হবে? পাওনাদার হিসাব। তাহলে পাওনাদার হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, আর পাওনাদার হিসাব ক্রেডিট 5,000 টাকা। লাস্ট উদাহরণে আমরা চলে যাই। বাকিতে পণ্য বিক্রয়। তো প্রথম প্রশ্ন কি আসলো? তো বাকিতে বিক্রি করার ফলে আমাদের কাছে কি আসছে? আমরা বাকিতে পণ্য বিক্রি করছি, কোনো টাকা পয়সা পাই নাই, সো আমাদের কাছে কিছুই আসে নাই। তাহলে দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাই। দ্বিতীয় প্রশ্ন হলো কেন দিলাম? তো এই যে পণ্যটা যে আমরা তাকে দিলাম, কেন দিলাম? বাকিতে বিক্রয়ের জন্য। তাহলে এই বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্ক কার? বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্ক হলো দেনাদারের। তাহলে এখানে বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, তাহলে এখানে কি আসবে? দেনাদার হিসাব। তাহলে দেনাদার হিসাব কি হবে? যেহেতু কেন দিলাম এটার উত্তর হলো দেনাদার হিসাব, তাহলে দেনাদার হিসাব হবে ডেবিট। এখন আমরা ক্রেডিট হিসাব খাতটা বের করব, যে ক্রেডিট হিসাব খাত এখানে কি হবে। তো ক্রেডিট হিসাব খাত বের করার জন্য প্রথম প্রশ্ন হলো যে কি চলে গেল। তো কি চলে গেল, উত্তরে কি হলো? যে পণ্য, আমি যেহেতু বাকিতে পণ্য বিক্রি করছি, আমি নগদেই পণ্য বিক্রি করি আর বাকিতেই পণ্য বিক্রি করি, আমার কাছ থেকে কি চলে গেল? পণ্য। তাহলে আমরা একটু আগেই জানলাম যে পণ্য নামে কোনো হিসাব লেখা যাবে না। তাহলে আমি পণ্য নামে যদি কোনো হিসাব লিখতে চাই তাহলে কি লিখতে হবে? হয় ক্রয় হিসাব অথবা বিক্রয় হিসাব। যেহেতু আমি বিক্রয় করছি সেহেতু এখানে কি পণ্যের পরিবর্তে কি হবে? বিক্রয় হিসাব। তাহলে কি চলে গেল? পণ্য চলে গেল, আর পণ্যের নামটা হলো বিক্রয় হিসাব। তাহলে এখানে কি আসবে? বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা কি হবে? জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট 7,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 7,000 টাকা। তো আশা করি উদাহরণের মাধ্যমে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে এবিসি সেটা তোমরা অবশ্যই শিখতে পারছো। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করো নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, দেন নোটিফিকেশন বাটনে ক্লিক করবে, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আল্লাহ হাফেজ।